হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে যেয়ে আমি আরও কয়েকটা প্রশ্নের ধরন খুঁজে পেয়েছি, যেখানে তোমরা যে প্রশ্নগুলো করতেছো তার মধ্যে একটা কমন প্রবলেম ছিল যে ভাইয়া আপনি মিলিলিটার থেকে লিটারে কিভাবে নিয়েছেন, আপনি প্যাসকেল থেকে এটিএমে কিভাবে নিয়েছেন, বা এটিএম থেকে মিলিমিটার মার্কারিতে কিভাবে নিয়েছেন। এই জাতীয় প্রবলেমগুলো না আমি অনেক বেশি ফেস করতেছি রিসেন্টলি। তো এই জন্য আমি চাচ্ছি বিভিন্ন পদ্ধতিতে এককগুলার যে রূপান্তর, এই রূপান্তরটা তোমাদেরকে শিখিয়ে দিতে। তাহলে চলো আমরা শুরু করি বিভিন্ন পদ্ধতিতে এককে রূপান্তর। তাহলে শুরুতেই আমরা এই আয়তনের রূপান্তরগুলো দেখি। আয়তন তোমরা প্রত্যেকে জানো, আমি দৈর্ঘ্য নিয়ে কথা বললাম না, দৈর্ঘ্যটা খুবই সহজ, আমি ডিরেক্ট আয়তনে চলে গেলাম। আয়তনে তোমরা জানো এসআই এককে, এসআই পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে মিটার কিউব। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি এটা থেকে চেঞ্জ করতে থাকি, 1 মিটার কিউব সমান, আমরা বলতে পারবো যে 1 মিটার সমান 10 ডেসিমিটার। তাহলে মিটার কিউব সমান কত হবে? 10 কিউব ডেসিমিটার কিউব। এই বিষয়টা আমরা জানি, 1 মিটার কিউব সমান 1000 ডেসিমিটার কিউব হলো। এই সাইডে একটু খেয়াল করো, আমরা প্রত্যেকে জানি যে 1 মিলিলিটার সমান হচ্ছে 1 কিউবিক সেন্টিমিটার, বা এটাকে আমরা বলি 1 সিসি, কিউবিক সেন্টিমিটার। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে, এই যে 1000 ডেসিমিটার কিউব আছে, এটাকে আমরা ট্রাই করি যে কোনোভাবে লিটারে নেওয়া যায় কিনা। ঠিক আছে, খেয়াল করে দেখো, 1000 মিলিলিটার যদি হয়, আমরা এটাকে যদি 1000 দিয়ে গুণ করে দেই, 1000 মিলিলিটার সমান সমান আমরা বলতে পারবো যে 1000 সেন্টিমিটার কিউব। তার মানে 1 লিটার সমান হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। আর তোমাদের প্রত্যেকের জানার কথা যে 1 ডেসিমিটার সমান কিন্তু 10 সেন্টিমিটার, তাই না? 1 ডেসিমিটার সমান কত? 10 সেন্টিমিটার। তাইলে আমরা এটাকে বলতে পারবো যে, খেয়াল করে দেখো, যে 1 ডেসিমিটার সমান যেহেতু 10 সেন্টিমিটার, তাহলে এটাকে আমরা কিউব করি। 1 ডেসিমিটার কিউব সমান হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। আর 1000 সেন্টিমিটার কিউব সমান, আমরা একটু আগে দেখলাম, 1000 মিলিলিটার সমান 1 লিটার। তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা যখন লিটারের সাথে এই এসআই পদ্ধতির তুলনা করব, তখন আমরা এইভাবে তুলনাটা করব যে 1 ডেসিমিটার কিউব সমান হচ্ছে 1 লিটার। তাইলে এখানে একটু খেয়াল করে দেখো, 1 মিটার কিউব সমান যেহেতু আবার 1000 ডেসিমিটার কিউব, তাহলে আমরা লিখে দিতে পারবো 1 মিটার কিউব সমান 1000 বা 10⁻³ লিটার। তো সবাইকে এই সম্পর্কগুলো খুব ভালো করেই জানতে হবে। 1 মিটার কিউব সমান 1000 লিটার, আবার 1 মিটার কিউব সমান 1000 ডেসিমিটার কিউব, 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার, তারপরে হচ্ছে 1 কিউবিক সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিলিলিটার। তো এই সম্পর্কগুলো জানা খুবই জরুরি। আমরা যখন কেমিস্ট্রি বা ফিজিক্সের বিভিন্ন প্রবলেম সলভ করব, তখন এই প্রবলেমগুলো আমাদের মুখোমুখি আসবে, আমাদের সামনে আসবে। এরপরে আমরা চাপের এককে যাই। এটাই সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলছে তোমাদের, এই চাপ। আমরা যদি চিন্তা করি এসআই পদ্ধতিতে চাপের একক প্যাসকেল। এসআই পদ্ধতিতে চাপের একক কি? প্যাসকেল। এই প্যাসকেলটা কার সমতুল্য? আমরা জানি প্যাসকেলটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ারের সমতুল্য, অর্থাৎ প্রতি মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে যতটুকু বল প্রযুক্ত হয় তাকে আমরা বলি কত? প্যাসকেল, নিউটন পার মিটার স্কোয়ার। এবার আমরা কেমিস্ট্রির পার্সপেক্টিভে যদি চিন্তা করি, খেয়াল করে দেখবা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 45 ডিগ্রি অক্ষাংশে, সমুদ্র সমতলে আমাদের অ্যাটমসফেয়ার বা বায়ুমণ্ডল যতটুকু চাপ প্রয়োগ করে তাকে আমরা বলি 1 অ্যাটমসফেরিক প্রেশার বা 1 ATM। তো 1 ATMকে আমরা যদি প্যাসকেলের সাথে কম্পেয়ার করি, তাহলে এটা হয়ে যায় 101325 প্যাসকেল। তো এটা কোত্থেকে আসে? আমরা প্রত্যেকেই জানি, বিজ্ঞানী টরিসেলির একটা পরীক্ষা আছে, এই টরিসেলির পরীক্ষা থেকেই এই সম্পর্কটা আসে। টরিসেলির পারদ নিয়ে যে পরীক্ষাটা, ওটা নিয়েই কিন্তু
ওইটা ওইটা দিয়েই কিন্তু এই সম্পর্কটা পাওয়া যায়। খেয়াল করে দেখো যে টরিসেলের পরীক্ষাটা কি ছিল। টরিসেলের পরীক্ষাটা ছিল খুবই সহজ, খুবই সহজ একটা পরীক্ষা। তিনি একটা পাত্রের মধ্যে মার্কারি নিলেন। আমরা জানি মার্কারি হচ্ছে তরল ধাতু এবং খুবই ভারী একটা ধাতু, হেভি একটা মেটাল। তো এটা হচ্ছে মার্কারি, তরল মার্কারি ধাতু। এই ধাতুর মধ্যে তিনি যে কাজ করলেন, তিনি 1 মিটার বা 100 সেন্টিমিটার দীর্ঘ একটা টেস্ট টিউব নিলেন। সরু 100 সেন্টিমিটার দীর্ঘ একটা টেস্ট টিউব নিলেন। 100 সেন্টিমিটার বা হচ্ছে 1 মিটার। এই টেস্ট টিউবের মধ্যে তিনি কানায় কানায় পূর্ণ করে মার্কারি নিলেন। একদম কানায় কানায় পূর্ণ করে কি নিলেন? মার্কারি নিলেন। মার্কারি এখানেও আছে, এইখানেও আছে। তো তিনি যেটা করলেন, এই যে এটা যদি টিউব হয়ে থাকে মার্কারির, তিনি টিউবটার খোলা মুখে চাপ দিয়ে আটকিয়ে এইভাবে উল্টা করে বসায় দিলেন ইয়ের মধ্যে। এই যে মার্কারির যে বিকার আছে, বিকারের মধ্যে তিনি ডুবাই দিলেন। ডুবাই দিয়ে উল্টা করে রাখলেন। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, যদি এই মার্কারির টিউবটাকে উল্টা করে রেখে দেওয়া হয় তাহলে কি হবে? এই মার্কারি কি সবগুলা বেরিয়ে যাবে? খেয়াল করে দেখো, মার্কারি কিন্তু বের হয়ে যাবে এখান থেকে। তুমি যদি পানিকে একটা ইয়ে করে উল্টা করে রাখো, পানি বের হয়ে যাবে, তাই না? আচ্ছা, অথবা মার্কারি পুরোটাই থাকবে এখানে, কারণ উপরে তো কোনো ছিদ্র নাই। উপরে যদি ছিদ্র না থাকে কেন মার্কারি বেরোবে? আচ্ছা, তার মানে হয় এটা একদম পরিপূর্ণ থাকবে, না তো পুরোটা বের হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কমন এক্সপেকটেশন। কিন্তু দেখা যায় টরিসেলি যেটা খেয়াল করলেন, এই মার্কারির টিউবটা সম্পূর্ণ খালিও হয় নাই, আবার সম্পূর্ণ ভরাও ছিল না। তিনি যেটা দেখতে পাইলেন, তিনি দেখলেন কি, এখানে মার্কারির যে লেভেলটা আছে না, এই লেভেল থেকে 76 সেন্টিমিটার উপরে, 76 সেন্টিমিটার উপরে এই মার্কারির লেভেলটা এসে থেমে গেছে। তার মানে এটা এই পর্যন্ত ছিল, 76 সেন্টিমিটার উপরে যে মার্কারির লেভেলটা থেমে গেছে। তিনি ভাবলেন কি ব্যাপার, এটা এমন কেন হইল? তখনই তার মাথায় আসলো একটা সূত্র, যার নাম ছিল প্যাসকেলের সূত্র। খেয়াল করে দেখো, তোমরা 9, 10 বা ছোটবেলায় পড়ছিলা প্যাসকেলের সূত্র, যে যখন তুমি তরলের অভ্যন্তরে কোনো একটা জায়গায় চাপ প্রয়োগ করবা, এই চাপ কোনো অংশে না কমে সব জায়গাতে সমানভাবে ছড়িয়ে পড়ে। খেয়াল করো, তুমি যদি এখানে একটা চাপ প্রয়োগ করো আর এখানে যদি অনেক অনেক তরল থাকে, দেখা যাবে তোমার এই প্রযুক্ত চাপ কোনো অংশে না কমে সব জায়গাতে সমানভাবে ছড়ায় পড়বে এবং তরলের পৃষ্ঠে লম্বভাবে বল প্রয়োগ করতে থাকবে, চাপ প্রয়োগ করতে থাকবে। তো এখানে তুমি অল্প একটু চাপ প্রয়োগ করো, এখানে অনেক বেশি পরিমাণে তুমি বল পাবা। এটাকে আমরা বল বৃদ্ধিকরণ নীতি নামেও জানতাম, তাই না? তার মানে তরলের অভ্যন্তরে কেউ যদি কোনো একটা দিকে প্রেসার অ্যাপ্লাই করে, এই প্রেসারটা কিন্তু তরলের সব জায়গাতেই সমানভাবে ছড়ায় পড়বে। এই কনসেপ্টটাকেই টরিসেলি কাজে লাগাইলেন। কিভাবে কাজে লাগাইলেন খেয়াল করো। আমরা জানি বাতাস বা বায়ু তার নিজের ভরের কারণে একটা চাপ প্রয়োগ করে। এই বায়ু যেটা করতেছে, এই তরলের মুক্ত পৃষ্ঠে চাপ প্রয়োগ করতেছে। এই তরলের যে মুক্ত পৃষ্ঠটা আছে, এই মুক্ত পৃষ্ঠের উপরে বায়ু চাপ প্রয়োগ করে। তো এই মুক্ত পৃষ্ঠে যখনই বায়ু চাপ প্রয়োগ করে, তখন এই চাপটা কোনো অংশে না কমে সব জায়গাতে সমানভাবে ছড়িয়ে পড়ে, একদম সব জায়গায় সমানভাবে চাপটা ছড়িয়ে পড়ে। সেম চাপটাই কিন্তু এই জায়গাতেও অ্যাপ্লিকেবল হয়। অর্থাৎ উপরে যেটা আছে, একটা পারদের যে স্তম্ভ আছে, সেই স্তম্ভের মধ্যেও কিন্তু চাপটা যে ছড়ায় পড়ে। এবার তুমি ভাবো, এই বাতাস বাইরে থেকে চাপ প্রয়োগ করতেছে, আর তরলের যে স্তম্ভটা আছে, একটা উপরের একটা স্তম্ভটাও কিন্তু তার ওজনের কারণে সে একটা চাপ প্রয়োগ করে নিচের দিকে। তো যখনই বাতাসের চাপ আর তরলের স্তম্ভের চাপ সমান হয়ে যাবে, তখনই এটা একটা ইকুইলিব্রিয়ামে চলে আসবে, এটা এই জায়গায় এসে থেমে যাবে। তো টরিসেলি এইভাবেই তার বিখ্যাত বায়ুচাপ পরিমাপ করার একটা পদ্ধতি আবিষ্কার করে ফেললেন, যে বাতাস কতটুকু চাপ দেয় ভাইয়া, যতটুকু চাপ এই তরল স্তম্ভটা প্রয়োগ করে, এটাই। তাহলে এইভাবেই তিনি এটা বের করলেন। আমি দেখাই দিচ্ছি। আমরা জানি তরলের অভ্যন্তরের কোনো একটা বিন্দুতে প্রযুক্ত চাপ সমান হচ্ছে যে এইচ রো জি। এইচ উচ্চতার, রো ঘনমাত্রার, এবং জি অভিকর্ষজ ত্বরণ। তো দেখা যাচ্ছে 76 সেন্টিমিটার। তো এটাকে আমরা মিটারে নিব, তাহলে 0.76 মিটার ইন্টু পারদের ঘনত্ব হচ্ছে 13,598 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে পারদের ঘনত্ব। আর আমরা জানি সমুদ্র সমতলে 9.8।
এতটুকু অভিকর্ষজ ত্বরণ কাজ করে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব নিউটন পার মিটার স্কোয়ার, এবং এই ভ্যালুটাই হচ্ছে 101,325 নিউটন পার মিটার স্কোয়ার, মানে কত? প্যাসকেল। তার মানে 1 এটিএম সমান এত প্যাসকেল। এখন এটাকে যদি আমরা কিলো প্যাসকেলে প্রকাশ করি, অনেক সময় কিলো প্যাসকেলেও কিন্তু তোমাদের বিভিন্ন প্রশ্ন দেওয়া থাকে, তো 1000 দিয়ে ভাগ করলেই কিলো প্যাসকেল চলে আসবে। আরেকটা বিষয় খেয়াল করবা, আমরা যদি আরো 2 ঘর বামে নিয়ে আসি, অর্থাৎ 1.01325 এই প্যাসকেল, তো এই কাজটা করলে আমরা যেটা করব 10 টু দি পাওয়ার 5, অর্থাৎ খেয়াল করো দশমিকটাকে আমরা 5 ঘর বামে নিয়ে আসছি, তাহলে 10 টু দি পাওয়ার 5 এই কাজটা কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে প্যাসকেল। আর তোমরা জেনে থাকবা, বা আমি এখন তোমাদেরকে শেখাচ্ছি, 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল মানে হচ্ছে 1 বার। তার মানে 1 এটিএম সমান 1.01325 বার ব্যারোমেট্রিক প্রেসার। তো আমি লিখে দিচ্ছি 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল সমান হচ্ছে গিয়ে 1 বার। তার মানে আমরা চাপের কতগুলো একক পেয়ে গেছি? এটিএম, প্যাসকেল, নিউটন পার মিটার স্কোয়ার, কিলো প্যাসকেল, তারপরে কি বার। এখানেই শেষ হয় নাই, আরো আছে। এই যে তরলের 76 সেন্টিমিটার উচ্চতাকে আমরা বলছিলাম 1 এটিএম, তাহলে এটাকে আমরা একটু কাজে লাগাই। খেয়াল করে দেখো 1 এটিএম কে আমরা আরো বলতে পারতেছি 1 এটিএম সমান হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি। 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার, অর্থাৎ মার্কারি 76 সেন্টিমিটার গভীরতায় যতটুকু চাপ দেয় ওটাই হচ্ছে আমাদের 1 এটিএম। তো এটাকে আমরা চাইলে মিটারে নিতে পারি, 0.76 মিটার মার্কারি। তুমি চাইলে এটাকে মিলিমিটারও নিতে পারো। তো 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 760 মিলিমিটার মার্কারি। তার মানে 1 এটিএম আমরা বলবো 760 মিলিমিটার মার্কারি চাপ। তুমি যদি ঠিক এই জায়গাটাতে মার্কারির ঘনত্বের পরিবর্তে পানির ঘনত্বটাকে বসাও, এবং 1 এটিএম এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা এটাকে যদি বসাও, তাইলে এখানে পানির উচ্চতা কতটুকু হবে 1 এটিএম এর জন্য সেটাও বের করতে পারবা। বের করে তুমি এত মিলিমিটার বা এত সেন্টিমিটার ওয়াটার প্রেশারও বের করবা। এটা তুমি চাইলে বের করতেই পারো। আচ্ছা, আমি জাস্ট বলে দিলাম আর কি। তুমি চাইলে মার্কারি প্রেশার অথবা ওয়াটার প্রেশারও বের করতে পারো। ওয়াটার প্রেশার যদি বের করে, এটা মনে হয় 32 মিটার হয়, যতটুকু আমার মনে পড়ে। আচ্ছা, তোমরা নিজেরাই ক্যালকুলেট করতে পারবা। আরেকটা বিষয় খেয়াল করো, 760 এটা টরিসেলি বের করে দিয়ে গেছে। এই জন্য আমরা টরিসেলির নামটাকে স্মরণীয় করে রাখতে আমরা বলি টর নামে আরেকটা একক, চাপের একক 1 টর। 1 টর সমান হচ্ছে 1 মিলিমিটার মার্কারি। তো 1 মিলিমিটার মার্কারি যতটুকু প্রেসার প্রয়োগ করে ওটাকে আমরা বলি 1 টরিসেলি বা 1 টর। তাহলে 760 মিলিমিটার মার্কারি সমান হচ্ছে 760 টর বা 760 টরিসেলি। তো দেখো আমরা চাপের কতগুলো একক পেয়ে গেছি, টর, মিলিমিটার মার্কারি, সেন্টিমিটার মার্কারি, মিটার মার্কারি, তারপর হচ্ছে বার, কিলো প্যাসকেল, প্যাসকেল, নিউটন পার মিটার স্কোয়ার, সবগুলোর মধ্যেই কিন্তু একটা সম্পর্ক আছে। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয়, যে 700 মিলিমিটার মার্কারি সমান কত বার, একবারই একটা কঠিন প্রশ্ন করে ফেললাম। তাহলে এটা থেকে আমাকে শুরুতে কোথায় নিতে হবে? এটা থেকে আমাদেরকে নিতে হবে হচ্ছে এটিএম এ। এটিএম থেকে পরবর্তীতে আমরা বারে নিব। খেয়াল করে দেখো 760 মিলিমিটার আমরা জানি 760 মিলিমিটারে হয় 1 এটিএম। 760 মিলিমিটারে হয় 1 এটিএম। একে কত আর 700-তে কত? তার মানে এই 700 ডিভাইডেড বাই 760, অর্থাৎ তুমি যখন স্ট্যান্ডার্ড ভ্যালু দিয়ে ভাগ করে দিবা তখনই কিন্তু এটিএমটা পেয়ে যাবা, এত এটিএম। আর তোমরা সবাই জানো 1 এটিএম সমান 1.01325 বার বাই 760। এই দেখো 1 এটিএম সমান 1.01325 বার। তো আমরা সেখানে বসিয়ে দেই, এটিএমটাকে বারে বসিয়ে দিই 1.01325 বার। খুব সুন্দর, বারে চলে গেছে। তাহলে এটাকে যদি বলে তুমি প্যাসকেলে রূপান্তর করো, 760 মিলিমিটার মার্কারিকে তুমি প্যাসকেলে রূপান্তর করো, তাহলে এটাও কিন্তু ইজি। তো এটিএম থেকে প্যাসকেলে কিভাবে নিতে হয় সেটাও আমরা জানি।
700 ডিভাইডেড বাই 760 এটিএম ছিল, আর 1 এটিএম সমান 101325 প্যাসকেল। যদি তোমাকে কিলো প্যাসকেলে রূপান্তর করতে বলে সেটাও তুমি পারবা, যদি টরিসেলিতে রূপান্তর করতে বলে সেটাও পারবা। আমরা জানি 700 মিলিমিটার মার্কারি সমান হচ্ছে 700 টর। খুবই সহজ এই এককে রূপান্তরটা। এটা তখনই সবচেয়ে বেশি পারবা যখন তুমি এটাকে ফিল করতে পারবা যে কিভাবে এই কাজগুলো হয়, এবং যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার ইজি হবে। আচ্ছা, তারপরে আমরা একটু চাপ নিয়ে কথা হইলো, আয়তন এবং চাপ নিয়ে কথা হইলো। এবার আমরা একটু তাপমাত্রা নিয়ে কথা বলি। তাপমাত্রা, এটাকেও কিন্তু রূপান্তর করতে হয়। আমরা যখন পরিবেশ রসায়ন পড়াই সেখানে এই আলোচনাটা থাকে। চাপের একক অনেকগুলো আছে। এক হচ্ছে তাপমাত্রা একক ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, তাপমাত্রার একক হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, তাপমাত্রা একক হচ্ছে রোমার, তাপমাত্রা একক হচ্ছে র্যাঙ্কিং। অর্থাৎ বিভিন্ন স্কেলে তুমি তাপমাত্রা হিসেব করতে পারো। তাহলে খেয়াল করে দেখো, তোমরা সবাই জানো যে C/5 সমান F-32 ডিভাইডেড বাই 9 সমান K-273, অর্থাৎ নিম্ন স্থিরাঙ্কটা ডিভাইডেড বাই 5। তো খেয়াল করে দেখো এই সেলসিয়াস আর কেলভিনের ক্ষেত্রে কিন্তু তাদের যে মৌলিক ব্যবধানটা সেটা সমান, অর্থাৎ ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক এর যে ব্যবধান এই দুটা কিন্তু সমান 5/5। এই জন্য প্রতি 1 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য মানে 1 ডিগ্রি কেলভিনের পার্থক্য হবে। অর্থাৎ মৌলিক স্থিরাঙ্কটা যদি সমান হয়ে থাকে তাইলে দেখা যায় যে তুমি ডেল্টা এক্স ডিগ্রি সেলসিয়াস সমান ডেল্টা এক্স কেলভিন লিখতে পারবা। আচ্ছা, সমান হচ্ছে R/4 রোমার স্কেল ডিভাইডেড বাই 4, আর র্যাঙ্কিং স্কেলে যদি প্রকাশ করো Rn-492 ডিভাইডেড বাই 9। অর্থাৎ র্যাঙ্কিং আর ফারেনহাইট এই দুইটার মৌলিক ব্যবধান আবার সেম। বুঝতে পারছো? তো এটা দিয়ে তোমরা তাপমাত্রার যে রূপান্তর সেটাও তোমরা করতে পারবা। তো এখানে আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি যে সেলসিয়াস থেকে ক্যালভিনে নেওয়া, এই তো, অথবা ক্যালভিন থেকে সেলসিয়াসে আসা। তো আমরা জানি ক্যালভিন স্কেলে তাপমাত্রা সমান হচ্ছে 273 প্লাস সেলসিয়াস স্কেলের তাপমাত্রা 273 যোগ করে দিলেই আমরা ক্যালভিনে পেয়ে যাব। আচ্ছা, তাহলে আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। আর আরেকটা যদি আমি বলি, আরেকটা একক, সেটা হচ্ছে বল। এটা নিয়েও তোমাদের কাজ করতে হবে। আমরা জানি বলের একক নিউটন, আর 1 নিউটন সমান হচ্ছে আমরা প্রত্যেকে জানি 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা চাচ্ছি এটাকে ইয়েতে নেওয়ার জন্য, সিজিএসে নেওয়ার জন্য। তাহলে কেজিটাকে আমরা নিয়ে নিব গ্রামে, 1000 গ্রাম। আবার চিন্তা করো 1 মিটারকে আমরা যদি সেন্টিমিটারে নিয়ে যাই তো 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 10⁵ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই মানে সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। তার মানে আমরা বলতে পারবো 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। নিউটন থেকে ডাইন, এসআই থেকে সিজিএস। আর সর্বশেষ যেটা, ওইটা তোমরা গুণগত রসায়নে সবচেয়ে বেশি ওইটা নিয়ে প্রবলেম ফেস করো, সেটা হচ্ছে কাজের একক বা শক্তির একক। শক্তির একক এটা নিয়ে খুবই কেয়ারফুল থাকতে হবে, কারণ এটা সব জায়গাতেই এই আলোচনাটা থাকে। আমরা জানি শক্তির একক জুল, শক্তির এসআই একক হচ্ছে জুল। আর আমরা জানি 1 নিউটন বল যদি 1 নিউটন বল যদি কোনো একটা বস্তুর উপরে প্রয়োগ করা হয় এবং তার সরণ যদি 1 মিটার হয় তাকেই বলা হয় 1 জুল। তাহলে এখান থেকে আমরা সেন্টিমিটারে নেই, সিজিএসে নেই। খেয়াল করো, নিউটন থেকে আমরা যখন সিজিএসে যাব তো 1 নিউটন সমান 10⁵ ডাইন, আর 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে খেয়াল করে দেখো 10⁷ ডাইন সেন্টিমিটার।
এই ডাইন সেন্টিমিটারটাকে আমরা বলে থাকি, এটাকে আমরা বলে থাকি আর্গ। সিজিএস পদ্ধতিতে শক্তির একক আর্গ। সিজিএস পদ্ধতিতে শক্তির একক আর্গ। এটা কোথা থেকে আসছে? এনার্জি থেকে আসছে, এনার্জি থেকে আর্গ। ঠিক আছে, তো আরো কয়েকটা একক থাকে, সেটা হচ্ছে ফুট পাউন্ডাল। ফুট পাউন্ডাল এইভাবে আমরা উচ্চারণ করি, ফুট পাউন্ডাল। ঠিক আছে, অর্থাৎ আমরা এটাকে আমরা বলি এফপিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি। আই হোপ এটাও তোমরা বের করতে পারবা। ফুট পাউন্ডাল কিভাবে বের করবা? আমরা জানি 1 কেজি সমান 2.28 পাউন্ড, আর 1 মিটার থেকে তুমি যখন ফুটে কনভার্ট করবা এটা 3 পয়েন্ট সামথিং একটা ফুট আসবে। তো এখানে বসায় দিলেই তুমি খুব ইজিলি ফুট পাউন্ডাল বের করে ফেলতে পারবা। কারণ এই ফুট পাউন্ডাল এককে একবার বুয়েটে একটা প্রশ্ন আসছিল 2018-19-এ। ঠিক আছে, ফিজিক্সে একটা আসছিল, প্রশ্ন আসছিল ফুট পাউন্ডাল নিয়ে। আচ্ছা, আর শক্তির আরো কিছু একক আছে, সেই এককগুলো তোমরা একটু দেখবা। সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্টও কিন্তু একটা শক্তির একক, আর আমরা জানবো 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 জুল। এটা কোথা থেকে আসে? এটা নর্মাল একটা সূত্র থেকে আসে, W সমান কিউ ইন্টু ই। এখান থেকেই মনে হয় এটা চলে আসে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কিউ ইন্টু ভি, কিউ ইন্টু ভি এখান থেকে চলে আসে। তো একটা ইলেকট্রনের চার্জ ইন্টু 1 ভোল্ট গুণ করে দিলে এই জুল এককটা তোমরা পেয়ে যাবা। শক্তির আরেকটা একক সেটা হচ্ছে আইনস্টাইন। তোমরা জানো কিনা আমি জানি না। 1 আইনস্টাইন, এটাও কিন্তু একটা শক্তির একক। এই শক্তির এককটা হচ্ছে 1 মোল ফোটনের শক্তি। 1 মোল ফোটনের শক্তিকে বলা হয় 1 আইনস্টাইন। 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রোর নাম্বার, আর একটা ফোটনের শক্তি আমরা জানি h ইন্টু এফ। তো তোমরা বলতেই পারো যে 1 আইনস্টাইন সমান অ্যাভোগাড্রোর সংখ্যা ইন্টু প্লাঙ্কের ধ্রুবক ইন্টু ওই ফোটনের ফ্রিকোয়েন্সি। এগুলা তোমরা নর্মালি পরিমাণগত গুণগত রসায়নে দেখে থাকবা। আর ক্যালোরি, ক্যালোরি কিলো ক্যালোরি, আই হোপ এটা নিয়েও তোমাদের জানা আছে। 1 ক্যালোরি সমান হচ্ছে 4.16 জুল। এটা খাদ্য শক্তির পরিমাপক বা পানির বা শক্তির পরিমাপক একক হচ্ছে এই ক্যালোরি। তারপরে তোমরা যদি আবার লিখো 1 জুল সমান 0.24 ক্যালোরি। আর যদি বলো ফুড ক্যালোরি, ফুড ক্যালোরি তোমরা দেখবা পেপার পত্রিকাতে লেখা থাকে যে খাবারের গুণগত মান হচ্ছে এত ক্যালোরি। তো ওইটা যখন বলা হয় সেখানে বড় হাতের সি থাকে, এই তো বড় হাতের সি 1 ক্যাল। এই ক্যালটা হচ্ছে তোমার 1000 ক্যালোরি, এই তো ছোট হাতের ক্যালোরি। আর এটা মানেই কত? 4.16 মানে 4160 ক্যালোরি। আর এখান থেকে তুমি চাইলেই 4160 ইন্টু, সরি এটা ক্যালোরি না, এটা হচ্ছে জুল, এত জুল। তো এই হচ্ছে শক্তির বিভিন্ন একক এবং এদের মধ্যে সম্পর্ক। তো এই এককগুলো নিয়ে যদি তোমাদের ভালো আইডিয়া না থাকে, এই এককগুলো নিয়ে যদি তোমাদের ভালো আইডিয়া না থাকে, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে ভাইয়ারা। আর লিটার এটিএমটা একটু খেয়াল করবা তোমরা সবাই। আমরা যখন আর এর মানটা বের করি, এই তো 8.314, ওটা ছিল জুল পার মোল পার কেলভিন। তুমি যখন লিটার এটিএম এ প্রকাশ করবা আর এর ভ্যালুটা হয়ে যাবে 0.0821। এই লিটার এটিএমটাও কিন্তু একটা শক্তির একক, এটা মাথায় রাখবা, লিটার এটিএম পার মোল পার কেলভিন। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ভাইয়া লিটার এটিএম কিসের একক, অ্যান্সার হবে ভাইয়া এটা হচ্ছে একটা শক্তির একক। তার মানে শক্তির অনেকগুলো একক আমাদের হাতে থাকে। আর তুমি যদি আর এর মানটাকে সিজিএস এ প্রকাশ করতে চাও, তাহলে 1 জুল সমান 10⁻7 আর্গ। সেটাও আমি লিখে দিচ্ছি, 8.314 ইন্টু 10⁻7 আর্গ পার মোল পার কেলভিন। বুঝা গেল? তো তোমাদের যত প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর কিন্তু এই একটা লেকচারে আমি কভার করে দিলাম।
তোমরা জানতে চাচ্ছিলে যে ভাইয়া সিজিএস এবং এসআই পদ্ধতিতে চার্জের বিভিন্ন এককের নাম কি এবং তাদের মধ্যকার সম্পর্কটা কি। তো আমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে চলে আসলাম। বিভিন্ন পদ্ধতিতে চার্জের একক এবং এদের মধ্যকার সম্পর্ক আমরা একটা বা দুইটা ম্যাথ সলভ করেও দেখাবো যে কিভাবে এই জিনিসটা কাজ করে। তো আমরা জানি এসআই পদ্ধতিতে চার্জের একক, এসআই পদ্ধতিতে বা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল এমকেএস পদ্ধতি তোমরা সবাই জানো। এসআই পদ্ধতিতে চার্জের একক কুলম্ব, সিএ কুলম্বের নাম অনুযায়ী এই নামকরণটা করা হয়েছে। আর সিজিএস পদ্ধতিতে এই দুইটা একক আছে, এই দুইটাই কিন্তু সিজিএস পদ্ধতি, মাথায় রাখবা, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। আমরা যখন এই সিজিএস এককগুলা ব্যবহার করে কুলম্বের সূত্রে কাজে লাগাবো, যেমন আমরা জানি F সমান Q1 Q2 বাই R স্কোয়ার, এটাকে আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম। আর যদি আমরা অ্যাম্পিয়ারের সূত্র অর্থাৎ ম্যাগনেটিক ফোর্স বের করার জন্য আমরা যে সূত্র কাজে লাগাই অ্যাম্পিয়ারের সূত্র, সেই অ্যাম্পিয়ারের সূত্র অনুযায়ী যদি আমরা চার্জের একক বের করতে চাই বা চার্জের অ্যামাউন্ট বের করতে চাই, ওটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অফ চার্জ। তাহলে আমি আরেকবার বলে ফেলি, দেখো এসআই পদ্ধতিতে কোনো ঝামেলা নাই। আমরা বলের একক, এই যে খেয়াল করো, F সমান আমরা জানি K Q1 Q2 বাই R স্কোয়ার, এটা হচ্ছে এসআই পদ্ধতির জন্য, ঠিক আছে। তো এসআই পদ্ধতিতে আমরা চার্জের এককে কুলম্ব বসাচ্ছি, দূরত্বের এককে মিটার বসাচ্ছি এবং বলের এককে কি বসাচ্ছি, নিউটন বসাচ্ছি, ঠিক আছে। তো দূরত্বের একক মিটার, তাহলে আমরা জানি যে 1 মিটার দূরত্বে আমরা যদি দুইটা চার্জকে স্থাপন করি, 1 মিটার দূরত্বে আমরা যদি দুইটা চার্জকে স্থাপন করি এবং এই দুইটা চার্জ যদি পরস্পরকে 9 × 10⁹ নিউটন পরিমাণে বল প্রয়োগ করে, তাহলে যে পরিমাণে চার্জ সেখানে উপস্থিত আছে তাদেরকে আমরা 1 কুলম্ব করে বলতাম, তাই না? এটাই তো জানি আমরা 9 10-এ পড়ে আসছি। তাহলে আমি আরেকবার বলি, 1 মিটার দূরত্বে দুইটা চার্জকে স্থাপন করলে এরা যদি পরস্পর 9 × 10⁹ নিউটন বল উৎপন্ন করে, এই 9 × 10⁹ নিউটন, এই ভ্যালুটা কার? এটা হচ্ছে এই যে কুলম্বের ধ্রুবকের, যেটা এসআই পদ্ধতির জন্যই খাটে। বাট সিজিএস পদ্ধতিতে কিন্তু আমাদের এই কোনো কি বলে এটাকে, কোনো ধ্রুবকের অস্তিত্ব নেই, এখানে জাস্ট 1 থাকে। তো এই কে এর কোনো চিন্তা সিজিএস সিস্টেমের জন্য আসবে না। তো এইভাবেই আমরা যদি সিজিএস পদ্ধতির জন্য চার্জের এককটা বের করতে চাই, লাইক কুলম্ব, তাহলে আমরা পাবো দুইটা ইউনিট, একটা হচ্ছে ইএসইউ আর একটা হচ্ছে ইএমইউ। আসলে ইএসইউ এবং ইএমইউ এরা ডিরেক্ট চার্জ এর একক না। ইএসইউ পদ্ধতিতে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট সিস্টেমে চার্জের একক আমরা জানি স্ট্যাট কুলম্ব বলা হয়, আমরা দেখবো জিনিসটা কি। আর ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমে যদি আমরা চার্জের একক বের করতে চাই, ওটাকে বলা হয় অ্যাব কুলম্ব, ঠিক আছে। তো ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেমটা আমরা কিভাবে করব, এই স্ট্যাটিক ইলেকট্রিক চার্জের মধ্যকার যে বল, এই বল হিসেব করে আমরা স্ট্যাট কুলম্ব বের করি, ঠিক আছে, বা ইএসইউ সিস্টেমে চার্জের একক বের করি। আর আমরা যদি ম্যাগনেটিক ফোর্স ব্যবহার করে চার্জের একক বের করি, ওটাকে বলা হয় ইএমইউ সিস্টেম, আর যার একক অ্যাব কুলম্ব, স্ট্যাট কুলম্ব, অ্যাব কুলম্ব, ঠিক আছে। তাহলে আমরা চলো শুরু করে দেই। ফর সিজিএস এর জন্য কিন্তু আমরা জানি দুইটা, ইলেকট্রোস্ট্যাটিক আবার ইলেকট্রোম্যাগনেটিক। আমরা স্ট্যাটিক ফোর্স ব্যবহার করে যদি চার্জের একক বের করি, ওটাকে আমরা বলবো স্ট্যাট কুলম্ব বা ইএসইউ। আর আমরা যদি ম্যাগনেটিক ফোর্স ব্যবহার করে চার্জের একক বের করি বা চার্জের ওই অ্যামাউন্টটা বের করি, ওটাকে আমরা বলবো অ্যাব কুলম্ব, বা সরাসরি আমরা ইএমইউ বলে ফেলতে পারি। তাহলে দেখো, সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম, আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে কাজে লাগিয়ে এই চার্জের মানটা বের করব। তো আমরা জানি স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্স এর সূত্র F সমান Q1 Q2 বাই R স্কোয়ার, এটা হচ্ছে অরিজিনাল সূত্র। আমি আবারও বলি, এটা একটা অরিজিনাল সূত্র ফোর্স বের করার, ঠিক আছে। ফোর্স দুটা চার্জের মানের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আর কোনো সমস্যা নাই। বাট আমরা যখন এসআই সিস্টেমে যেতাম তখনই না আলাদা আরেকটা কনস্ট্যান্ট আনা লাগতো, ওটা পরবর্তীতে আসছে, এটা কিন্তু অরিজিনাল সূত্র। তাইলে আমরা একটু চিন্তা করি, দুইটা চার্জকে আমরা সিজিএস সিস্টেমে 1 সেন্টিমিটার দূরত্বে স্থাপন করি, আমরা জানি দূরত্বের একক সেন্টিমিটার, তাই না? আর 1 সেন্টিমিটার দূরত্বে স্থাপন করলে যদি এই দুইটা পরস্পরকে 1 ডাইন বল প্রয়োগ করে, খেয়াল করে দেখো, আমরা জানি দুইটা চার্জ পরস্পরকে কি করে, বল প্রয়োগ করে।
তো এই দুইটা চার্জ 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থান করে যদি পরস্পর 1 ডাইন পরিমাণে বল প্রয়োগ করে, আমরা জানি বলের একক ডাইন, তাই না? সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, তোমরা কিন্তু জানো এটা। আচ্ছা, তো এই পরিমাণে যদি বল প্রয়োগ করে, তাইলেই ওই চার্জটাকে ধরে নেওয়া হয়েছে 1 স্ট্যাট কুলম্ব। আমি আবারও বলি, দুইটা চার্জ 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থান করে যদি 1 ডাইন পরিমাণে বল পরস্পরের উপর প্রয়োগ করে, তাহলে ওই চার্জের পরিমাণটাকে বলা হয়েছে 1 স্ট্যাট কুলম্ব। 1 স্ট্যাট কুলম্ব, এটা কি বলা হয়? ইএসইউ সিস্টেমে চার্জের একক। ঠিক আছে, ইএসইউ সিস্টেমে অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট পদ্ধতি ব্যবহার করে আমরা চার্জের এককটা বের করছি। সুতরাং এটাকে বলা হচ্ছে স্ট্যাট কুলম্ব। এটাকে আমরা শর্টকাটে বলে ফেলি 1 ইএসইউ। ঠিক আছে, 1 ইএসইউ। আই হোপ বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমে, অর্থাৎ ম্যাগনেটিক ফোর্স ব্যবহার করে কিভাবে আমরা চার্জের একক বের করি। খেয়াল করে দেখবা, যখন কোনো একটা জায়গা দিয়ে বা যখন কোথাও কোনো চার্জ গতিশীল হয়, এই গতিশীল চার্জ থেকে চৌম্বক ক্ষেত্রের উদ্ভব হয়। আর চৌম্বক ক্ষেত্রের উদ্ভব হওয়া মানেই সেখানে চৌম্বক প্রাবল্য আছে, সেখানে চৌম্বক বল প্রয়োগের একটা ঘটনা ঘটবে, তাই না? এটা আমরা তো জানি। আচ্ছা, তো ওয়েরস্টেড বলে গেছেন যে যখন একটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন এর চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তো একটা চুম্বকের মধ্যে আর একটা চুম্বক পাশাপাশি আনলে কি হয়? তারা বল প্রয়োগ করে, আকর্ষণ বা বিকর্ষণ করে। আচ্ছা, তো আমরা এই পরীক্ষাটাকেই কাজে লাগাবো। খেয়াল করে দেখো, অসীম দূরত্বের, আমরা ধরে নিচ্ছি অসীম দূরত্বের দুইটা সমান্তরাল চার্জ পরিবাহী বা চার্জ ক্যারিয়ার, যাদেরকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে। তাহলে তারা পরস্পর কি পরিমাণে বল প্রয়োগ করবে প্রতি একক দৈর্ঘ্যে বা প্রতি একক সেন্টিমিটারে? তার জন্য একটা সূত্র আছে, যে সূত্রটা অ্যাম্পিয়ার তৈরি করে দিয়ে গেছেন। সেই সূত্রটা হচ্ছে F সমান 2 Q1 Q2। এখানে মিউ আছে যদিও, ওইটা আবার সিজিএস এসআই পদ্ধতির জন্য, আমরা এসআই পদ্ধতি চিন্তাই করব না, সুতরাং কোনো কনস্ট্যান্ট নিয়ে আমাদের ভাবতে হবে না। ঠিক আছে, মিউ নামক যে কনস্ট্যান্ট আছে পারমিটিভিটি, ওটা বাদ, 4 × 10⁻⁷। আচ্ছা, তো আমরা কি নিয়ে কাজ করতেছি? আমরা কাজ করতেছি একদম সরলতম অ্যাম্পিয়ারের সূত্রটা নিয়ে। আচ্ছা, এটা হচ্ছে 2 Q1 Q2 × L, অর্থাৎ কতটুকু দূরত্ব নিয়ে কাজ করতেছি। এই এলটাকে বাম পাশে নিয়ে আসলে একক দূরত্বে, এই একক দৈর্ঘ্যে আমি যদি বলি 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার এতটুকু ক্যারিয়ার পরস্পরের উপর কতটুকু বল প্রয়োগ করবে। খেয়াল করো, 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে, প্লাস প্রতি 1 সেন্টিমিটার তাদের উপরে কতটুকু বল প্রয়োগ করতেছে। খেয়াল করো, অসীম দূরত্বের, অসীম দৈর্ঘ্যের দুইটা হচ্ছে ক্যারিয়ার, চার্জ ক্যারিয়ার প্রচুর পরিমাণে বল প্রয়োগ করবে। বাট আমরা যদি প্রতি একক দৈর্ঘ্যে বলের পরিমাণটা হিসাব করতে চাই, এটা হচ্ছে F/L, একক দৈর্ঘ্যে চৌম্বক বলের পরিমাণ সমান 2 Q1 Q2 / R, এই যে মধ্যবর্তী দূরত্ব। তাহলে চিন্তা করে দেখো, আমরা মধ্যবর্তী দূরত্ব যদি 1 সেন্টিমিটার রাখি, R এর মান 1 সেন্টিমিটার নিলাম, L এর মানটা 1 সেন্টিমিটার নিলাম, তাইলে যতটুকু পরিমাণে বিদ্যুৎ পরিবাহিত হলে ওই ফোর্সের মানটা 1 ডাইন হবে, ওই ফোর্সের মানটা 1 ডাইন হবে, অতটুকু পরিমাণ তড়িৎ প্রবাহকে আমরা বলি 1 অ্যাম্পিয়ার। আমরা জানি চার্জের তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। তার মানে যতটুকু পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হলে দুইটা অসীম দৈর্ঘ্যের সমান্তরাল বা পরিবাহী তার 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থান করে পরস্পরের প্রতি একক সেন্টিমিটারে 1 ডাইন পরিমাণে বল তৈরি করবে, সেই পরিমাণ তড়িৎ প্রবাহকে আমরা 1 অ্যাম্পিয়ার বলি। আর তড়িৎ প্রবাহ মানে কি? প্রতি সেকেন্ডে যতটুকু চার্জ ক্যারি হয়, তাহলে আমরা লিখে দিলাম 1 কুলম্ব পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে কতটুকু চার্জ পরিবাহিত হইল? 1 কুলম্ব। এটা কি ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমে চার্জের একক বলে। তো এটা কি আমরা বলতে পারি 1 EMU পার সেকেন্ড, অর্থাৎ কুলম্ব। এত বড় নামটা না বলে আমরা বাংলাদেশে স্পেশালি বইগুলাতে আমি খেয়াল করছি শর্টকাটে জাস্ট EMU লিখছে, ইন্টারন্যাশনাল বইগুলাতে কুলম্বই লেখা। তো আমরা বাংলাদেশে EMU লিখে অভ্যস্ত। তাহলে পুরো জিনিসটা কি বোঝা গেল? দ্য ম্যাগনেটিক ফোর্স পার সেন্টিমিটার বিটুইন টু লং প্যারালাল কন্ডাক্টরস ক্যারিং চার্জ সেম অ্যামাউন্ট অফ চার্জ I1 I2 কারেন্ট, তাদের মধ্যে যদি 1 ডাইন পরিমাণে বল উৎপন্ন হয়, তাইলে ওই কারেন্টটাকে আমরা বলে থাকি 1 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার মানে হচ্ছে কুলম্ব পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কত কুলম্ব করে চার্জ প্রবাহিত হচ্ছে, মানে কুলম্ব করে। ওই কুলম্বটাকে আমরা 1 EMU ধরে নিছি। বোঝা গেল? এই হচ্ছে আমাদের বেসিকটা, চার্জের পরিমাণ আমরা খুঁজে বের করছি। এবার যদি আমরা এদের মধ্যে সম্পর্ক তৈরি করি, সম্পর্কটা এরকম, আমরা যখন কুলম্ব বা এসআই পদ্ধতির চার্জের মানটা দেখি, সেটা হচ্ছে 1 ESU। সিজিএস পদ্ধতিতে ওই মানটা খুবই ছোট,
1 ESU সমান 3.33564, এতটুকু মনে রাখো, 3.3356 ইন্টু 10 টু দি পাওয়ার -10 কুলম্ব। আমরা জানি কুলম্ব এককটা অনেক বড়, তাই না? তোমরা যখন ওটাকে ক্যাপাসিটর পড়তা তখন দেখবা 1 ফ্যারাড ক্যাপাসিটেন্স সমৃদ্ধ একটা গোলক চিন্তা করা হলে ওটা পুরো সৌরজগৎকে ঘিরে ফেলবে, এত বড় টাইপের একক হচ্ছে কুলম্ব। অর্থাৎ 1 কুলম্ব মানে অনেক বড় একটা চার্জ, অনেক বড় পরিমাণ। তোমরা যখন ফিজিক্সে হিসাব করবা দেখবে যে মাইক্রো কুলম্ব, ন্যানো কুলম্ব নিয়ে কাজ করতেছো। যাই হোক, তো 1 ESU সমান 3.3356 ইনটু 10 টু দি পাওয়ার -10 কুলম্ব। আর আমরা যদি ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমের কথা বলি, 1 অ্যাব কুলম্ব হিসাব করে দেখা গেছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 10 স্ট্যাট কুলম্ব বা হচ্ছে ESU, স্ট্যাট কুলম্ব। এটাকে একটু ঠিক করে লিখি, এটা হচ্ছে স্ট্যাট কুলম্ব, যাকে আমরা শর্টকাটে ESU বলতেছি। তাইলে আমরা যদি EMU এর সাথে কুলম্বের সম্পর্ক তৈরি করি তাহলে কি হবে? আমরা অলরেডি দেখলাম 1 EMU 1 অ্যাব কুলম্ব বা 1 EMU সমান 3 ইনটু 10 টু দি পাওয়ার 10 ESU। আবার এই 3 ইনটু 10 টু দি পাওয়ার 10 এর সাথে আমরা যদি ESU এর পরিমাণটা অ্যাড করে দিই, 1 ESU সমান 3.3356 10 টু দি পাওয়ার -10, এই তো 3.36 10 টু দি পাওয়ার -10 কুলম্ব বসিয়ে দিলাম। আলটিমেটলি 10 টু দি পাওয়ার 10 -10 কাটাকাটি গেল, 3 ইনটু 3.33564 ওই ভ্যালুটা গুণ করলে দেখা গেছে প্রায় 10 কুলম্ব হয়ে যায়। দ্যাট মিনস ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমে চার্জের যে এককটা সেটা বেশ বড়, কুলম্বেরও আরো 10 গুণ বেশি। আই হোপ এটা তোমরা ধরতে পারছো। একটা ম্যাথ সলভ করে দিলেই আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। একটা ম্যাথে বলা হয়েছে ফাইন্ড দ্য ফোর্স বিটুইন টু চার্জেস অফ 5 স্ট্যাট কুলম্ব, অর্থাৎ 5 ESU পরিমাণে দুইটা চার্জের মধ্যকার বল হিসাব করতে বলা হয়েছে দ্যাট আর সেপারেটেড বাই 2 সেন্টিমিটার ইন ভ্যাকুয়াম, শূন্যস্থানে। আমরা জানি চার্জ বা হচ্ছে তোমার তড়িৎচুম্বক ক্ষেত্রটা এটা মাধ্যমের উপর ডিপেন্ড করে সে কতটুকু পেনেট্রেট করতে পারবে। তো ESU সিস্টেম ইউজ করতে বলা হয়েছে। ESU সিস্টেমে আমরা জানি আমাদের বেসিক সূত্র Q1 Q2 বাই R স্কয়ার। তো Q1 এর মান বলেই দিছে 5 ESU, এটাও 5 ESU, দূরত্ব 2 সেন্টিমিটার। তো ESU স্কয়ার পার সেন্টিমিটার স্কয়ার সমান হচ্ছে ডাইন। তাহলে ভ্যালুটা কত হয়ে গেল? 6.25 ডাইন। ওরা এই দূরত্বে 6.25 ডাইন পরিমাণে বল নিজেদের উপরে প্রয়োগ করবে। বুঝা গেল? যদি মনে হয় যে ভাই আপনি একটু তাড়াতাড়ি গেছেন, তুমি প্রয়োজনে আরেকবার এটা দেখো, আরো 2 বার দেখো, প্রয়োজনে উইকিপিডিয়াতে সার্চ দাও, প্রয়োজনে হায়ার লেভেলের বইগুলো একটু খুলে পড়ো, ক্লিয়ার হয়ে যাবে। জিনিসটা খুব বেশি কঠিন না। তো আশা করি এর মাধ্যমে সবার পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আরো যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাতে কখনোই ভুলবা না। আমি সবসময় তোমাদের পাশে আছি। আল্লাহ হাফেজ।